সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জনতা ব্যাংক লিমিটেড ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের পরীক্ষা 2015 সালের যে প্রশ্ন শুনলো সেটা সমাধান করব। এটা সমাধান করা মূলত রূপালী ব্যাংক সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের যে পরীক্ষা আছে সামনে, সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা সাজেশন ভিত্তিক একটা আলোচনা করার জন্য মূলত হচ্ছে এই প্রশ্নটা সমাধান করে আমি মানে সেটা সাজেশনের ব্যাপারে আলোকপাত করতে যাচ্ছি। তো সবার শুরুতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে মোট প্রশ্ন, বাংলা প্রশ্ন ছিল 10টা। প্রথম প্রশ্ন ছিল 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? এটা উত্তর হবে হীরক জয়ন্তী। সন্ধি বিচ্ছেদটি ভুল, দু যোগ লোক, এটা হবে দ্বীপ যোগ লোক। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা তুর্কি ভাষা। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে, এখানে হাসি হচ্ছে অব্যয়পদ। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, চিনি পাতা কোন কারক? করণ কারক। সংবাদপত্র কোন সময়? সংবাদ বহন করে যে পত্র মধ্যপদলীয় কর্মধারার সময়। ভানুমতির খেল হচ্ছে ভেলকিবাজি। আর সকল ছাত্ররা যথাসময় উপস্থিত হয়েছে, এটা হচ্ছে বাহুল্য দোষে দোষে আছে। শিল্পসম্মত বাংলা গদ্যে জনকিশোরচন্দ্র বিদ্যাসাগর এবং ছায়া হরিণ লেখা হচ্ছে আসান। বাংলা ছিল এই 10টাই। ইংরেজিতে প্রথমে একটা প্যাসেজ ছিল, আমরা প্যাসেজটা একটু পড়ি, ছোট্ট একটা প্যাসেজ। বলছে ডিফাইনিং গ্রিন ব্যাংকিং ইজ রিলেটিভলি ইজি। গ্রিন ব্যাংকিং মানে হচ্ছে বর্তমানে কাগজপত্র ব্যবহার বাদ দিয়ে অনলাইন যে ব্যাংকিং সেটার উপর মানে আসলে গুরুত্ব দিচ্ছে। ইট মিনস প্রম্পটিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস and reducing your carbon footprint from your banking activities। অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে কাগজের ব্যবহার কমাতে হবে যাতে গাছপালা কাটা না লাগে, পরিবেশ ভালো থাকে। দিস কামস ফ্রম in many forms। এটার অনেক ধরনের ফর্ম আছে। ইউজিং অনলাইন ব্যাংকিং ইনস্টিটিউট অফ ব্রাঞ্চ ব্যাংকিং, পেইং বিল অনলাইন, ওপেনিং সিডিএস। সিডিএস হচ্ছে এক ধরনের মানে ডিমান্ড সার্টিফিকেট, যেটা এই যে ইয়ের মতো পোস্ট অফিস সার্টিফিকেটের মতো, ব্যাংকে রাখলে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়, সে এইগুলো করতে হবে। এবং মানি মার্কেট অ্যাকাউন্ট, এটা অনলাইন ব্যাংক। মানি মার্কেট অ্যাকাউন্ট যেটা, সেটা অনলাইন ব্যাংকের মাধ্যমে করতে হবে। যেগুলো মাল্টি ব্রাঞ্চ ব্যাংক আছে সেগুলোর কথা বলছে, মানে অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ ব্যাংক আছে যাদের প্রচুর ব্রাঞ্চ, সেখানে প্রচুর পরিমাণে কাগজপত্র লাগে। A green bank takes a biggest step to support local green initiatives. Any combination of above personal banking practice, মানে উপরে যে ব্যাংকিং প্র্যাকটিস গুলোর কথা বলা হলো, মানে অনলাইন ব্যাংক, সিডিএস, এগুলো ক্যান হেল্প এনভায়রনমেন্ট, সেগুলো এনভায়রনমেন্টে হেল্প করবে, মানে কাগজপত্র কম লাগবে, গাছপালা কম কাটা হবে। ইন দিস রেসপেক্ট অনলাইন ব্যাংকস আর সিমিলার, কমিউনিটি ব্যাংকস হ্যাভ বেটার ট্র্যাক রেকর্ডস দেন লার্জার ব্যাংক। মানে এই ক্ষেত্রে হচ্ছে যে ছোট ব্যাংকগুলো এবং যারা কমিউনিটি বেসড ব্যাংক আছে তাদের পারফরমেন্স ভালো, মানে ট্র্যাক রেকর্ড অতীতের ভালো। হাওয়ার দিস লার্জার ব্যাংক মে বি ইনডিউস টু গো গ্রিন, মানে বড় ব্যাংকও গ্রিনে যেতে পারে আর কি, সে মানে যাওয়ার জন্য ইনডিউস করা হচ্ছে, মানে তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা ছিল অ্যাকর্ডিং টু প্যাসেজ লার্জার মাল্টি ব্রাঞ্চ ব্যাংক, লার্জার মাল্টি ব্রাঞ্চ ব্যাংকের হচ্ছে আসলে কি করা উচিত? হচ্ছে প্রথমটা হচ্ছে ক্যান নেভার বিকাম গ্রিন ব্যাংকস, কখনো গ্রিন ব্যাংকে যাওয়া উচিত না। ক্যান বিকাম গ্রিন ব্যাংকস ইফ দে রিডিউস দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস এন্ড এলিমিনেট ইউজ অফ পেপার, মানে হচ্ছে যে নাম্বার অফ ব্রাঞ্চের কমিয়ে তাদের পেপারের ইয়েটা যাতে কমাতে পারে সেই বিষয়টা মানে এখানে এনশিওর করার কথা বলেছে যদি তারা গ্রিন ব্যাংকে যায়। আবার ক্যান বিকাম গ্রিন ব্যাংকস ইফ দে ক্যান গ্রেটলি রিডিউস এলিমিনেট কার্বন ফুটপ্রিন্ট ফর দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটিস। গ্রিন ব্যাংকে গেলে যে শুধু হচ্ছে মানে ফুটপ্রিন্টটা এটা কমবে, ব্যাপারটা সেরকম না। ক্যান বিকাম গ্রিন ব্যাংকস ইফ দে সাপোর্ট লোকাল গ্রিন ইনিশিয়েটিভ। গ্রিন ইনিশিয়েটিভকে সাপোর্ট করার জন্য কি মাল্টি লার্জার ব্যাংকগুলোকে গ্রিন ব্যাংকে যাচ্ছে না, আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের ব্রাঞ্চগুলো কমিয়ে আনার কনসেপ্টটা এখানে মেইন ব্যাপার। আচ্ছা, 12 নম্বর যেটা বলছে মেনি বিজনেস টুডে ইউজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস, হুইচ দ্য ফলোইং ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিচের কোনটি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা মানে প্র্যাকটিস? অনেক ব্যাংকে যেটা করে। এক নম্বর বলছে পারসিস্টিং উইথ মাল্টি ব্রাঞ্চ পেপার ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, এটা কখনোই মানে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে পারে না, কারণ পেপার ডিপেন্ডেন্ট মানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে। আচ্ছা, তারপরে বলছে কিপিং দ্য প্রিমিসেস ওয়েল লাইটেড এন্ড সুপার কুল ডিউরিং সামার। এটা একদম অযৌক্তিক কথা যে মানে আশেপাশে লাইটিং করতে হবে সুন্দর করে আর গরমের সময় এসি লাগাতে হবে। তারপরে বলছে কি বাইং হোলসেল অফিস সাপ্লাইজ ইন বাল্ক, মানে হোলসেল অফিস থেকে তা বাই করতে হবে। এবং লাস্টে যেটা বলছে স্পারিং অপশন ফর গ্রিন ক্লিনিং, মানে এই গ্রিন ক্লিনিং এ উদ্বুদ্ধ করতে হবে। আসলে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিসের সাথে যায় আসলে। আচ্ছা, তারপরে 13 নম্বর যে প্রশ্ন ছিল সিডিএস শো অল বাট ওয়ান অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক, মানে সিডিএস এর নিচের যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স নাই, সেটা কোনটা? তো এক নম্বর ছিল মোস্ট সিডিএস উইল ইনকার ফি পেনাল্টি আর্লি উইথড্রয়াল। সিডিএস এর একটা নিয়ম আছে যে সিডিএস করার পরে আগে উঠাই নিলে কিন্তু পেনাল্টি দিতে হয়।
2 নম্বর যেটা আছে সিডিএস ইউজুয়ালি অফার লোয়ার ইল্ড দেন রেগুলার সেভিং, এটা সেটা অবশ্যই নর্মাল সেভিং অ্যাকাউন্টের থেকে সিডিএস এর রেট সবসময় কম থাকে। 3 নম্বর ছিল সিডিএস আর ইউজুয়ালি ইনস্যুরড অফ সেম অ্যামাউন্ট থ্রু সাম ক্রেডিট ইউনিয়ন মেকানিজম, মানে সিডিএস আপনাকে একটা ইনস্যুরড করবে যে আপনি এত টাকা পাবেন, এটা করে না কখনোই, এই বৈশিষ্ট্যটা সিডিএস এর নাই। 4 নম্বর ছিল মোস্ট কমনলি সিডিএস আর অফার্ড ফিক্সড ইন্টারেস্ট রেট, সিডিএস সবসময় ফিক্সড ইন্টারেস্ট রেট, এই যে যেমন হচ্ছে পোস্ট অফিস সেভিং সার্টিফিকেটের মতো একই জিনিস। 14 নম্বর যে প্রশ্ন ছিল ট্র্যাক রেকর্ড মিন্স, ট্র্যাক রেকর্ড অর্থাৎ হচ্ছে কি জিনিস? ট্র্যাক রেকর্ড বলতে আমরা বোঝাই আসলে যে আমরা যে কাজ করেছি মানে তার অভিজ্ঞতা বা হচ্ছে তার একটা রেকর্ড রাখা আর কি, মানে রেকর্ড সেট বাই অ্যাথলেট, আসলে অ্যাথলেটের সাথে না, এখানে প্যাসেজ অনুসারে বলতে হবে। বলছে পাস্ট অ্যাচিভমেন্ট এবং পারফরম্যান্স পারসন অর্গানাইজেশন, একটা পারসন বা অর্গানাইজেশনের অতীত যে অ্যাচিভমেন্ট সেটাকে আমরা ট্র্যাক রেকর্ড বলবো। The record achieved by person organization particular business contest, আসলে particular business contest এর বিষয় না। আর 4 নম্বর বলছে ফিউচার অ্যাচিভমেন্ট, না ফিউচার অ্যাচিভমেন্ট কোনো ট্র্যাক রেকর্ড না, ট্র্যাক রেকর্ড হচ্ছে পাস্ট অ্যাচিভমেন্ট। এবার ইংলিশ ছিল প্রথমে যে পটেটো চপ ওয়াজ ভেরি হট, মানে চপটা খুব গরম ছিল। হি লেট, এখানে ড্যাশ ছিল, জাস্ট ইন টাইম, মানে অ্যালোনিট, মানে অ্যালোনিটের আসলে সেরকম কোনো ব্যবহারে নাই, অ্যালোনিট বোঝানো হয় যে মানে একদম একটু জোর দেওয়ার ক্ষেত্রে, মানে পটেটো চপটা গরম ছিল, সে একদমই জাস্ট ইন টাইমে দিয়েছে। আচ্ছা 16টা হচ্ছে মেড হিজ চিলড্রেন ডু দেওয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন, এটা হচ্ছে যে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার, যে মেড আছে তারপর আরেকটা সাবজেক্ট আছে সেজন্য ভার্বের বেস ফর্ম বসবে ডু। আচ্ছা তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য অ্যাপল, অ্যাপল মানে সোজা কথা হচ্ছে ধমক দেওয়া, এটা সিনোনিম হচ্ছে ডিসমে, মানে ধমক দেওয়া, নিন্দা করা। অ্যান্টোনিম অফ দ্য ডার্ট, ডার্ট মানে প্রচুর, না অভাব, আর তার অ্যান্টোনিম হবে হচ্ছে প্রচুর, মানে অ্যাবান্ডেন্স। আচ্ছা তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটা আসলে ওখানে ছিল যেটা, সেটা হচ্ছে যে আমাদের ন্যারেশন করার সময় যে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেখান থেকে হি আস্কড এর পরে ওখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ছিল, সেই জন্য ইফ হয়ে গেছে, হি আস্কড ইফ উই হ্যাড টেকেন আওয়ার ফুড। 20 নম্বর কারেক্ট সেন্টেন্স হবে দ্য ওল্ড কার ডাজ নট নিড টু বি ফিক্সড, মানে এটা প্যাসিভ ভয়েস, কারকে আর ফিক্সড করার কোনো প্রয়োজন নাই, এটা প্যাসিভ ভয়েসে করতে হবে, মানে কার এখানে সাবজেক্ট যেহেতু। আচ্ছা এবার ম্যাথ ছিল, প্রথম যে ম্যাথটা ছিল গার্ডেনার প্লান্টস 17,956 trees in such way that there are as many rows as number of trees in row. What is die number of trees row? মানে 17,956টা গাছ লাগাবে, রো যতগুলোতে একটা রোয়ে যতগুলো গাছ থাকবে কলামে ততগুলো গাছ থাকবে, মানে একটা স্কোয়ার সাইজ করবে সে, তাহলে এটা স্কোয়ার করে ফেললে আমাদের হবে 134টা করে ট্রি প্রতিটা লাইনে লাগালেই হবে। আচ্ছা 22 নম্বর যেটা বলছে টু নাম্বারস আর রেশিও 5:4 and their difference হচ্ছে 10, একটা নাম্বার হচ্ছে 5x, একটা নম্বর 4x, তাদের পার্থক্য হচ্ছে 10, তাহলে বড় সংখ্যাটা কত? তাহলে 5x থেকে 4x বাদ দিলে তো x এর মান 10, বড় সংখ্যাটা তাহলে 50 আর ছোট সংখ্যাটা হচ্ছে 40। আচ্ছা 23 নম্বর যেটা বলছে যে রায়না ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সাইমা, মানে রায়না হচ্ছে নাকি সাইমার থেকে দ্বিগুণ বড়, মানে সাইমার যদি x বছর হয় রায়নার তাহলে 2x বছর। 3 ইয়ার্স এগো তারা রায়না নাকি 3 গুণ ছিল, তাহলে 3 ইয়ার্স এগো দুইজনেরই 3 বছর করে বিয়ে হবে, রায়নার সাথে 3 গুণ হবে কারণ সাইমার থেকে 3 গুণ ছিল, এটা ক্যালকুলেশন করলে x মানে সাইমার এজ আছে 6 বছর, তাহলে রায়নার এজ জানতে চেয়েছে, তাহলে 12 বছর। এখন বলছে ট্রেন ট্রাভেলিং 100 কিলোমিটার পার, একটা ট্রেন 100 কিলোমিটার গতিতে যাচ্ছে, একটা মোটর বাইককে ওভারটেক করছে 64 কিলোমিটার পার আওয়ার, 40 সেকেন্ড সময় লাগছে, মোটর বাইকও সেই দিকে যাচ্ছিল, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমে রিলেটিভ স্পিড বের করি, মানে হচ্ছে যে রিলেটিভ স্পিডটা হচ্ছে 36 কিলোমিটার হবে, এখানে 64 হবে, ভুল হয়েছে একটু, তো 36 সেকেন্ডে যাচ্ছে 36,000 মিটার, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে আর 40 সেকেন্ডে যাবে হচ্ছে 400 মিটার, মানে তাহলে মানে ট্রেনের দৈর্ঘ্যটা হবে 400 মিটার। আচ্ছা 25 নম্বর বলছে যে 4 জন পারসন মানে 4 পারসন ক্যান কমপ্লিট আ জব 8 দিনে, আফটার 4 ডেজ পারসন হ্যাভ লেফট, মানে 4 দিন পরে 2 জন চলে গেল। হাউ মেনি ডেজ উড ইট টেক ফর দ্য রিমেনিং পারসন টু কমপ্লিট দ্য জব, মানে প্রথমে হচ্ছে 4 দিন কিন্তু 4 জনই কাজ করছে, তারপরে হচ্ছে 2 জন চলে গেছে, 2 দিন বাদ বাকি কতদিন করছে সেটা বের করতে হবে। তাহলে আমরা একজন মানুষের একদিনের কাজ বের করে ফেললাম 1/32 অংশ, তাহলে একজন মানুষ একদিনে 1/32 করে, 4 জন মানুষ 4 দিয়ে গুণ করবে, 4 দিনে কতটুকু করে যোগ করে, আবার একজন মানুষের মানে একদিনে কাজ 1/32, এবার 2 জন আছে, 2 জন করবে কতদিন? x দিন, ধরে নিলে পুরো কাজ হয়ে যাবে, এখান থেকে x এর মান আমরা বের করে ফেললাম 8 দিন, অর্থাৎ পরে আর 8 দিন সময় লাগবে যাতে আমাদের কাজ হয়ে যাবে। এবার 26 নম্বর যে ম্যাথটা ছিল বলছে টু ফ্রেন্ডস এম এন্ড এন হ্যাভ 40% and 60% শেয়ার ইন দ্য বিজনেস,
মানে দুইজন বন্ধু, একজনের হচ্ছে 40% শেয়ার আছে, একজনের 60% শেয়ার ব্যবসাতে আছে। আরেকজন বন্ধুকে নিল 5 লাখ টাকার বিনিময়ে, সেখানে তাকে 20% শেয়ার দেওয়া হবে। এখন বলছে যে লাস্টে গিয়ে মানে এই বর্তমানে এম এর শেয়ার কত বিজনেসে, তাহলে এম আর এন এর শেয়ার 40-60, তাহলে এইভাবে আমরা এন এর মান বের করে ফেলতে পারি এখানে এম বাই 40-60, অর্থাৎ এন এর মান 3m/2। এখন থার্ড পার্সনের নাম ধরলাম সি। সি হচ্ছে টোটাল ক্যাপিটালের 20% শেয়ার নিবে 5 লাখ টাকার বিনিময়ে, তাহলে টোটাল ক্যাপিটাল হচ্ছে 25 লাখ টাকা। এখন মানে এম এর ক্যাপিটাল, এন এর ক্যাপিটাল, সি এর ক্যাপিটাল মিলে হচ্ছে 25 লাখ। তাহলে এম এর ক্যাপিটাল আর এন এর ক্যাপিটাল, সি এর ক্যাপিটাল 25 লাখ হলে এম এর হচ্ছে 8 লাখ। তাহলে 25 লাখের মধ্যে হচ্ছে তার 8 লাখ কত পার্সেন্ট? 32%। আচ্ছা, এবার সাথে সাথে আউট অফ 7,500 ক্যান্ডিডেটস 75% অফার্ড টু স্টাডি আর্টস, 45% বিজনেস। 100% কিন্তু পার হয়ে গেছে, মানে তার মানে বোথ আছে, মানে 70 আর 40 মিলে 110 আর 10 120% হয়েছে, তার মানে 20% বোথে আছে। তাহলে 20% যদি বোথ থাকে তাহলে 7500 20% 1500 হচ্ছে স্টুডেন্ট বোথ সাবজেক্টে আছে। 28 নম্বর বলছে the price of a certain DVD discounted by 10% and the reduced price is then discounted by another 10%, মানে প্রথমে 10% ছাড় দিল, আবার 10% ছাড় দিল, তাহলে আসলে টোটাল ছাড় হলো কত, সিঙ্গেল ডিসকাউন্ট কত হলো? তা প্রথমে 100 টাকা যদি দাম হয় 10 × 90 টাকা হবে, এই 90 টাকার আবার 10% ছাড় দিলে 9 টাকা কমে 81 টাকা হবে, তার মানে 100 টাকা থেকে 81 টাকা মানে চলে আসলো, তার মানে 19 টাকা ছাড়, মানে একবারে ছাড় হচ্ছে 19%। তাহলে আচ্ছা, সাকসেসিভ ডিসকাউন্টে তাহলে 19%। এবার 29 নম্বর বলছে জুকিপার কাউন্টেড হেডস অফ অ্যানিমাল ফাউন্ড টু বি 80, when he counted legs animal he found the number to be 260, মানে হচ্ছে যদি মাথা গুণে দেখা গেল 80টা আছে আর পা গুণে দেখা গেল 260টা আছে। if Joe had either pigeon or horse, ওখানে ঘোড়া আছে অথবা মানে কবুতর আছে, তাহলে কতগুলো ঘোড়া সেখানে আছে? তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে পিজন মানে পায়রা ধরে নি, এক্সটি আছে, তাহলে ঘোড়া হবে 80 থেকে এক্স বাদ দিলে হবে। আচ্ছা, তাহলে এখন সবার মাথা কিন্তু হচ্ছে আমাদের হবে হচ্ছে যে মানে মাথা সবার একটা করে থাকবে, তাহলে হচ্ছে যে আমাদের যতগুলো পায়রা আছে সেগুলো মাথা একটা করে থাকবে, পা কিন্তু হচ্ছে পা দুইটা করে থাকবে, মানে পা দুইটা বা চারটা থাকতে পারে। তাহলে আমাদের হচ্ছে যেহেতু পা দুইটা করে সেহেতু 2x আর চারটা করে হচ্ছে ঘোড়ার পা, তাহলে হচ্ছে 4 দিয়ে আমরা গুণ করে দেব, তাহলে এখানে x এর মান হবে 30। তার মানে ঘোড়া মানে পায়রা আছে 30টা, 30টা আর হচ্ছে ঘোড়া আছে হচ্ছে 50টা। আচ্ছা, 30 নম্বর বলছে দ্য স্পিড অফ এ বোট 10 km/h, স্পিড অফ দ্য রিভার কারেন্ট 5 কিলোমিটার, মানে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার আর স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। তো এইভাবে সে 5 ঘন্টা স্রোতের অনুকূলে গেল, তার মানে 15 কিলোমিটার বেগে 5 ঘন্টায় 75 কিলোমিটার সে চলে গেছে। এই 75 কিলোমিটার এবার ফিরে আসবে, তাহলে স্রোতের প্রতিকূলে আসবে, প্রতিকূলে গতিবেগ 5 কিলোমিটার হবে, তাহলে সে কয় ঘন্টা লাগবে? 15 ঘন্টা সময় লাগবে আসতে। তো হোয়াট ওয়াজ দ্য টাইম টু রিটার্ন, মানে 15 ঘন্টা লাগবে। আচ্ছা, 30 নম্বর বলছে হাউ মেনি 1 inch স্কয়ার টাইলস উড টু টেক কভার দ্য ফ্লোর অফ ক্লোজ দ্যাট হ্যাজ ডাইমেনশন 5 ফিট 4 ফিট, মানে 5 ফিট 4 ফিটের একটা হচ্ছে ঘরের 1 ইঞ্চি স্কয়ারের হচ্ছে টাইলস দিয়ে কয়টা টাইলস লাগবে? তাহলে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 60 ইঞ্চি, মানে 5 ফিট হলে, আর প্রস্থটা হচ্ছে 48 ইঞ্চি, তাহলে ক্ষেত্রফল হবে 2880। 1 ইঞ্চি টাইলস, তাহলে 2880টা টাইলসই লাগবে 1 ইঞ্চি স্কয়ার ফিটের যেহেতু টাইলস। আর 32 নম্বর 2 পাওয়ার 30 প্লাস 2 পাওয়ার 30 2 পাওয়ার 30 2 পাওয়ার 30, এটার মান কত হবে? তাহলে 2 পাওয়ার 30 উপরে 4টা 2 পাওয়ার 30, এখানে আবার 2 এর পরে আমরা স্কয়ার করে দিতে পারি, তাহলে উপরে 2 পাওয়ার যোগ করে দিলে 2 পাওয়ার 32 হবে। 33 নম্বর যেটা বলছে if a and b পজিটিভ রিয়েল নাম্বারস দেন a পাওয়ার 0 3b পাওয়ার 0, টোটালটার পরে হচ্ছে হোল কিউ হচ্ছে 5 হোল, তাহলে কত হবে? এখানে টোটাল পজিটিভ না, সর্বনিম্ন আমরা যদি 1 ধরি, তাহলে এর মান যদি 1 বসে, b এর মান যদি 1 বসে, তাহলে এটা -32 হবে। আচ্ছা, হোয়াট মাস্ট বি অ্যাডেড টু দ্য 1/x ফর মেকিং ইট ইকুয়াল টু x, মানে 1/x এর সাথে কত যোগ করলে x হবে? আমি ধরে নিলাম a যোগ করতে হবে, তাহলে এর মান বের করলে হবে, এর মানটা হচ্ছে x² - x ডিভাইডেড বাই x। আচ্ছা, 35 নম্বর বলছে হুইচ অফ ইজ দ্য ট্রু অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, মানে এটা সমাধান করতে হবে। 2n আমরা প্রথমে 2n এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 থাকে, আর ওখানে এটা যেহেতু মাইনাস আছে তাহলে হাফ হয়ে যাবে, আবার এখানে নিচে 2n কমন নিলাম, 2 - 1 3/2 হয়। আচ্ছা, 36 নম্বর বলছে এটা সরল করতে হবে। প্রথমে আমরা সরলের হচ্ছে এটা হচ্ছে 1/x হয়ে যাবে, তারপর স্কয়ার আছে, তার মানে 4/1 x² লিখে দিলাম, আর এটা ভাগ x, এটা ইনভার্স হয়ে যাবে 1/x5, তো ভাগটা আবার গুণ হয়ে গেলে তাহলে আমাদের 4x³ থাকে।
এবার 37 নম্বর বলছে ইফ a প্লাস বি রুট 3 a মাইনাস বি রুট 2, তাহলে হচ্ছে 8ab a স্কয়ার বি স্কয়ারের হোল। আমরা এখানে 4ab আর a স্কয়ার বি স্কয়ারের ফর্মুলা বসাই দেব, তাহলে হবে 2 গুণন দিয়ে নিলাম, তাহলে 8 কে ভেঙে নিলাম, তাহলে 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার বি স্কয়ারের সূত্র। 2 কেটে গেল, এখানে মান বসাই দিলে আমরা পাবো 5। আর 38 নম্বর বলছে if the difference between the circumference and diameter of a circle 60 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হবে? আমরা সারকামফারেন্স জানি 2 পাই আর হচ্ছে রেডিয়াস হচ্ছে মানে ডায়ামিটার হচ্ছে 2r, তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে 60, তার মানে r এর মান এখান থেকে আমরা 2 এর পাশে ভাগ করে দিলে 30 হবে, পায়ের মান 22/7 বসাই দিলে r এর মান হবে 14, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 14। আচ্ছা, এবার বলছে যে একটা পরিসীমা পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ফ্লোর 30 ফিট, পরিসীমা 30 ফিট আর এরিয়া হচ্ছে 44 স্কয়ার ফিট হলে তাহলে হচ্ছে তার ছোট সাইডের দৈর্ঘ্য কত, মানে শর্টার সাইডের লেন্থ কত? তাহলে আমরা পরিসীমা a প্লাস b দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 গুণ করলে হয়, তার মানে a প্লাস b 15 1 নং সমীকরণ, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 44। এখন আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাই, তাহলে এখান থেকে আমরা a মাইনাস b এর মান পাবো 7, তাহলে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে এর মান 11 পাবো, b এর মান 4 পাবো, অর্থাৎ ছোটটা হচ্ছে 4। আচ্ছা, এইটা একটা হচ্ছে পিক্টোরিয়াল একটা অঙ্ক দিয়েছে, যে হচ্ছে এখানে বলছে যে এ এস বি একটা হচ্ছে কোয়ার্টার, মানে সার্কেলের কোয়ার্টার, কোয়ার্টারে হচ্ছে একটা পি কিউ আর এস নাকি হচ্ছে একটা এখানে রেক্ট্যাঙ্গেল দিয়েছে, আর তাহলে এস আর কিউ অবশ্যই ব্যাসার্ধ হবে, বোঝা যাচ্ছে পি কিউ এর দিয়েছে দৈর্ঘ্য 8 আর পি এস এর হচ্ছে 6, তাহলে লেন্থ অফ এ কিউ বি মানে হচ্ছে এই যে টোটাল বৃত্ত ছিল তার টোটাল পরিধি 4 ভাগের 1 ভাগ করতে হবে। তাহলে আমাদের আগে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নি, এস কিউ মানে আর, এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব পি এস কিউ যে সমকোণী ত্রিভুজ আছে সেখানে পিথাগোরাসের সূত্র অতিভুজ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে আমরা হচ্ছে এখানে আর এর মান পাবো 10, তাহলে টোটাল বৃত্তের পরিধি 2 পাই আর কে 4 ভাগ করব, আর এর মান 10 বসাই দিলে তাহলে 5 পাই, অর্থাৎ এ কিউ বি এর দৈর্ঘ্য হচ্ছে 5 পাই। এবার আমাদের হচ্ছে যেটা ফিনান্সিয়াল অ্যানালিসিস পার্ট ছিল, সেখানে প্রথম প্রশ্নটা ছিল দা ইফেক্ট অফ শর্টেনিং অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেলকে যদি আমরা শর্ট করে দিই তাহলে হচ্ছে কি ইফেক্ট পড়বে। তো এখানে আসলে অপশন মানে ব্যাপারটা হচ্ছে যে অপারেটিং সাইকেল আর ক্যাশ সাইকেল কিন্তু এক না, মানে অপারেটিং সাইকেল যদি আমরা শর্ট করে দিই তাহলে আমাদের ক্যাশ ফ্লোটা আসবে। অপারেটিং সাইকেলটা কি, যে আমরা পণ্য যখন থেকে কিনবো, কিনে সে বিক্রি করে টাকা হাতে পাওয়া পর্যন্ত টোটাল সাইকেলটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল। তাহলে যদি এটা যদি আমরা ছোট করে দিই তাহলে ক্যাশ ফ্লোটা আমাদের হচ্ছে বেড়ে যাবে। এই যে যদি আমরা হচ্ছে বড় করে দিই তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হাতে থাকবে, মানে আমাদের টাকা তখন দিতে হবে না, ঠিক আছে, মানে অ্যাকাউন্ট পেয়েবলকে দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল হাতে থাকবে। তাহলে যদি ছোট করে দিই তাহলে সুবিধাটা হচ্ছে যে আমরা ঘন ঘন টাকা পাবো, আর যদি আমরা বড় করে দিই তাহলে আমাদের হাতে কিছু ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে। 42 নম্বর যেটা বলছে কোম্পানির রিপোর্ট সেলস হচ্ছে 200, সেলস রেভিনিউ 200 টাকা, কারেন্ট ইয়ার 180 মিলিয়ন লাস্ট ইয়ার, আর টোটাল অ্যাসেট কারেন্ট ইয়ার 150, লাস্ট ইয়ার 130 হলে অ্যাসেট টার্নওভার রেশিও কত? অ্যাসেট টার্নওভার রেশিও সহজ সূত্র, কারেন্ট ইয়ার সেল রেভিনিউ এভারেজ অ্যাসেট দিয়ে ভাগ করলে হবে। কারেন্ট ইয়ার সেল রেভিনিউ 200 আর এভারেজ অ্যাসেট, দুইটা অ্যাসেট যোগ করে 2 দিয়ে ভাগ করলে 1.43। আচ্ছা, 43 নম্বর যেটা ছিল রিটার্ন অন ইকুইটিজ ক্যালকুলেটেড বাই, রিটার্ন অন ইকুইটি সূত্রটা কি আসলে সেটা জানতে চাইছে। রিটার্ন অন ইকুইটির এই যে 2 পয়েন্ট অ্যানালাইসিসের সূত্র হচ্ছে যে নেট ইনকাম বাই টোটাল রেভিনিউ বাই এভারেজ অ্যাসেট বাই ইকুইটি, তাহলে অ্যাসেট কেটে যাচ্ছে, টোটাল রেভিনিউ কেটে যাচ্ছে, আলটিমেট কিন্তু নেট ইনকাম বাই এভারেজ ইকুইটি রিটার্ন অন ইকুইটি আসছে, এটা এক্সটেন্ডেড একটা সূত্র। তাহলে এখানে প্রফিট মার্জিন, প্রথমটা হচ্ছে প্রফিট মার্জিন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও, তৃতীয়টা হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ। এখানে তিনটা বিষয়ের হচ্ছে গুণফলে একসাথে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথমে যদি দেখি যে আমাদের মানে রিটার্ন অন ইকুইটি, তাহলে কি করতে হচ্ছে, প্রথমে হচ্ছে প্রফিট মার্জিনকে অ্যাসেট টার্নওভার দিয়ে গুণ করে ফিনান্সিয়াল লিভারেজ দিয়ে গুণ করলেই রিটার্ন অন ইকুইটিটা পাওয়া যাবে। আচ্ছা, 44 নম্বর বলছে চ্যারিটি কোম্পানি, চৈতি কোম্পানি রিটার্ন অন ইকুইটি দেওয়া আছে 11.4%, মানে প্রথম বছরে, এন্ড 13.1% পরের বছরে। তাহলে এই যে বেড়ে গেল মানে একটু, সেটা কেন বাড়লো? 4টা কারণ অপশন দিয়েছে ওনারা। প্রথমে বলছে যে হচ্ছে ইনক্রিজ ইন দ্য রিলেটিভ পোরশন স্টেক হোল্ডার ইকুইটি টু ফাউন্ড অ্যাসেট। আমরা একটু আগে সূত্র দেখে আসলাম, ইকুইটি বাড়লে কিন্তু আমাদের রিটার্ন অন ইকুইটি কমে যাবে।
তার ইনক্রিজ প্রফিট, এই প্রফিট মার্জিন বাড়লে এটা বাড়তে পারে। ইনক্রিজ নেট প্রফিট মার্জিন, ডিক্রিজ প্রফিট মার্জিন ডিক্রিজ হলে কিন্তু রিটার্ন অন ইকুইটি কমে যাবে। ডিক্রিজ ইন দ্য অ্যাসেট টার্ন, এটা কমে গেলেও কিন্তু রিটার্ন অন ইকুইটি কমে যাবে। তার মানে বি নাম্বারই হচ্ছে অ্যান্সার আমাদের, যে ইনক্রিজ নেট প্রফিট মার্জিন আমাদের বেড়ে গেছে। এরপরে 45 নম্বর যে ম্যাথটা, সেটা বলছে অ্যাসেট টার্নওভার মেজার্স। অ্যাসেট টার্নওভার দ্বারা কি মেজার করা হয়? এটা দ্বারা মেজার করা হয় আসলে যে হচ্ছে একটা প্রতিষ্ঠানের অ্যাসেট ব্যবহার করে কি পরিমাণে সেলস জেনারেট করতে পারছে। তাহলে এটা হচ্ছে আমরা কি পরিমাণে সেল জেনারেট করতে পারছি সেটা এখানে মেজার করা হয়। 46 নম্বর বলছে যে হচ্ছে হুইচ অফ দ্য টিপিক্যালি ফলোইং উইল কজ অন ইনক্রিজ রিটার্ন অন ইকুইটি অ্যাজ লং এক্সপেন্স ডু নট গ্রো ফাস্টার। মানে এক্সপেন্স চেঞ্জ না হলেও রিটার্ন অন ইকুইটি বাড়ে কিভাবে? তো এটা হচ্ছে যে এক্সপেন্স যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে আমাদের যদি সেলসের ভলিউম বাড়লেই কিন্তু রিটার্ন অন ইকুইটি বেড়ে যাবে। মানে এক্সপেন্স সেম আছে, সেলসের ভলিউম বাড়লে নেট ইনকাম বেড়ে যাবে। আবার এ নম্বর অপশন বলছে যে ডিক্রিজ এভারেজ টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট যদি ডিক্রিজ করে যায় তাহলে হচ্ছে আমাদের অ্যাসেট টার্নওভারের এটা কমে যাবে। আবার ইনক্রিজ ইন নেট ইনকাম, নেট ইনকাম বাড়বে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে এক্সপেন্স কিন্তু সবসময় ঠিক থাকতে হবে। তাহলে মানে সেলস ভলিউমের সাথে সম্পর্ক হচ্ছে। আচ্ছা, 47 নম্বর বলছে কোম্পানি ডিক্লেয়ার্স 40% স্টক ডিভিডেন্ড হোয়েন 4 মিলিয়ন কমন শেয়ার আউটস্ট্যান্ডিং টাকা পার ওয়ান ভ্যালু। মানে 4 মিলিয়ন কমন শেয়ার আছে, প্রত্যেকটার দাম 1 টাকা, মানে তাদের মূলধনও কিন্তু 4 মিলিয়ন টাকা। তাহলে এখন তার 40% হচ্ছে ডিভিডেন্ড ঘোষণা করছে, তার মানে 1.6 মিলিয়ন ডিভিডেন্ড ঘোষণা করছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস টাকা 20 টাকা শেয়ারে, তো স্টক ডিভিডেন্ডের ইফেক্টটা কি হবে? এটার ইফেক্টটা 4টা ইফেক্ট এখানে দেখিয়েছে, আমরা সহজভাবে ইফেক্টটা দেখি। সেটা হচ্ছে যে মানে যদি স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে আমাদের রিটেন আর্নিং থেকে কমে যাবে 1.6 আর ক্যাপিটাল বেড়ে যাবে, কারণ হচ্ছে যে ডিভিডেন্ডের কারণে ক্যাপিটাল বেড়ে যায় একই পরিমাণে। আচ্ছা, 47 নম্বর যেটা বলছে এটা কনসেপচুয়াল ম্যাথ, যে অ্যাসিউম ফলোইং শেয়ারস আউটস্ট্যান্ডিং প্রিফার্ড স্টক 6% টাকা 52 পার ভ্যালু কিউমুলেটিভ 1000 শেয়ার উইথ ডিভিডেন্ডস ইন এরিয়ার্স 3 ইয়ার্স ফর 2001 2002 2003 কমন স্টক and টাকা 100 পার ভ্যালু 2000 শেয়ার। টোটাল ডিভিডেন্ড ডিক্লেয়ার 2004 আর 50,000। টোটাল অ্যামাউন্ট অফ দ্য ডিভিডেন্ড কমন স্টক হোল্ডাররা কত হবে? মানে ব্যাপারটা হচ্ছে যে এদের প্রিফার্ড স্টক ছিল 6% এর 52 টাকা করে, সে 2001 সাল 2 সাল 3 সালের মানে তাদের টাকা বাকি ছিল। এখন কমন স্টক আছে হচ্ছে 100 করে হচ্ছে মানে 2000 শেয়ার। এখন ডিভিডেন্ড ঘোষণা করছে কিন্তু 2004 সালে, তার মানে হচ্ছে যে টাকাটা পাচ্ছে তারা, মানে ওদের প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড কিন্তু প্রতি বছর দিতেই হয়। মানে এটা কিন্তু মানে আমরা ঘোষণা করাই থাকি, মানে এটা এরকম না যে আমরা হচ্ছে বাকি আছে জন্য দেওয়া হয়, মানে ঘোষণা করি নাই তা না, মানে ঘোষণা করা হয়েছে কিন্তু হচ্ছে তাদের টাকাটা পরিশোধ করা হয় না, অর্থাৎ ওই টাকাগুলো এই বছর থেকে দেওয়ার দরকার নেই। তার মানে ডিভিডেন্ড হচ্ছে যত টাকা এই বছরে ঘোষণা করছে পুরো টাকাটাই পাবে হচ্ছে এই কমন শেয়ার হোল্ডার, মানে 50,000 টাকা যেটা সেটা কমন শেয়ার হোল্ডাররা পাবে। 49 নম্বর বলছে ম্যাক্সওয়েল কোম্পানি রিটার্ন অন ইকুইটি 18 এন্ড ফিনান্সিয়াল লিভারেজ 13 হলে রিটার্ন অন অ্যাসেট কত? রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন অ্যাসেট যোগ করলে টোটাল ফিনান্সিয়াল লিভারেজ পাওয়া যায়, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 5% পাওয়া যাচ্ছে। 50 নম্বর যেটা বলছে যে রিসেন্ট ইয়ার উইন্ডসর বোর্ডস রিপোর্টেড অ্যাসেট টার্নওভার 2.46 এন্ড প্রফিট মার্জিন 19.8। মানে একটা কোম্পানির অ্যাসেট টার্নওভার 2.46 আর প্রফিট মার্জিন 19.8, আর সারা কোম্পানির হচ্ছে অ্যাসেট টার্নওভার 1.27 আর প্রফিট মার্জিন 9.9। তাহলে আসলে কে ভালো পজিশনে আছে বা নিচের চারটার মধ্যে কোনটা সত্য হবে? তো এখানে আমরা ক্যালকুলেশন করলে ইজিলি দেখা যাচ্ছে, নিচে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি যে উইন্ডসরের রিটার্ন অন অ্যাসেট আসতেছে হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করব 48.70 আর সারা আসতেছে 12.53, যেটা সি নাম্বার অপশনে ছিল। আচ্ছা, এই অঙ্কটা একটু হচ্ছে লজিক্যাল অঙ্ক। রাশনা কোম্পানি কালেক্টেড ফলোইং ডেটা অ্যাকাউন্ট রেকর্ডস 2014 ইনকাম স্টেটমেন্ট থেকে নো নিউ ইকুইপমেন্ট পারচেজ, নতুন কোন ইকুইপমেন্ট কিনে নাই এবং ইকুইপমেন্ট কিছু বিক্রি করেছে, সেখান থেকে ক্যাশ ফ্লো কত হয়েছে সেটা জানতে চাইছে। তাই আমরা প্রথমে আগে দেখি যে বছরের শুরুতে ইকুইপমেন্ট ছিল হচ্ছে 12,500 টাকা। আচ্ছা, 12,500 টাকা ছিল, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে 10,500 টাকা ছিল মানে বিক্রি করার মতো, সেখান থেকে আবার 1,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তাহলে 9,500 টাকা ছিল।
এখন এই ৯৫০০ টাকার থেকে অ্যাসেট থাকার কথা ছিল, কিন্তু বছরের শেষে গিয়ে দেখা গেল যে আমাদের অ্যাসেট আছে হচ্ছে এন্ডিং ব্যালেন্স ৮০০০ থেকে ডেপ্রিসিয়েশন আমরা যদি বাদ দিই ২৪০০, তাহলে ৫৬০০। তার মানে আমাদের ৩৯০০ টাকার ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে। ৩৯০০ টাকার ইকুইপমেন্ট বিক্রি করে ৩৯০০ টাকায় পাওয়ার কথা ছিল, কিন্তু লস গেছে আবার ৩০০০ টাকা। তার মানে ৯০০ টাকা আমরা হাতে পেয়েছি। মানে ব্যাপারটা এরকম, আমরা একটু দেখি। আমাদের টোটাল ১২৫০০ টাকা ছিল, কিন্তু ২০০০ টাকা ১০০০ টাকা, সরি ১০০ হয়ে গেছে। ১০০০ টাকা বাদ দিলে ৯৫০০ টাকা হবে। এখানে তাহলে আমাদের এন্ডিং এ ছিল হচ্ছে ৫৬০০ টাকা অ্যাকুমুলেটেড এক্সপেন্স বাদ দেওয়ার পরে। তার মানে সেল করছি আমরা ৩৯০০ টাকার জিনিস। ৩৯০০ টাকা সেল করলে লস ছিল ৩০০০, তাহলে ৯০০ টাকা হাতে পেয়েছি, মানে ক্যাশ ফ্লো হয়েছে ৯০০ টাকা। আচ্ছা, দ্য রেকর্ড অফ এভরি ইলেকট্রনিক্স কর্পোরেশন ইনক্লুড দ্য ফলোইং ROE। এখানে কিছু রেকর্ড দিয়ে দিছে এই এভরিডে ইলেকট্রনিক্সে, যে এভারেজ টোটাল অ্যাসেট আর এভারেজ টোটাল লায়াবিলিটিস দেওয়া আছে। তার মানে এখান থেকে এভারেজ ইকুইটি বের করে নেওয়া যাবে, দুইটা বিয়োগ করলে পাওয়া যাবে। আর টোটাল রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমরা হচ্ছে নেট ইনকামটা পাবো। তাহলে রিটার্ন অন ইকুইটির ফর্মুলাটা হচ্ছে উপরে নেট ইনকাম থাকবে, নিচে হচ্ছে এভারেজ ইকুইটিতে আমরা ভাগ করলে পেয়ে যাব। তার মানে 23.9%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ওখানে 25% ছিল, যেটা নিয়ারেস্ট সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কোম্পানির রিটার্ন অন ইকুইটি রেশিও ইনক্রিজ ফ্রম ওয়ান ইয়ার টু নেক্সট। রিটার্ন অন ইকুইটি বেড়ে গেছে, তাহলে কি বাড়তে পারে বা কমতে পারে? আমরা এখন রিটার্ন অন ইকুইটির সাথে সম্পর্কে প্রথমে দেখি। নেট ইনকাম বাড়লে বাড়তে পারে, ঠিক আছে। টোটাল এক্সপেন্স যদি হচ্ছে কমে, তাহলে সেটাও বাড়তে পারে, ঠিক আছে। স্টেক হোল্ডার ইকুইটি বাড়লে কিন্তু রিটার্ন অন ইকুইটি কমে যাবে। ডি নম্বরে আবার হচ্ছে এ নাম্বার বি নাম্বার দুইটা একসাথে করে দিয়েছে, তার মানে ডি নাম্বারটাই পারফেক্ট হবে অ্যান্সার। ৪ নম্বর বলছে কোম্পানি রিটার্ন অন অ্যাসেট স্টে সেম। রিটার্ন অন অ্যাসেট সেম আছে, বাড়তেছে না কমতেছে না। ফিনান্সিয়াল রেশিও লিভারেজ যেটা, সেটা আবার হচ্ছে বেড়ে যাচ্ছে। এটার কারণটা কি? ফিনান্সিয়াল লিভারেজ বাড়ার মানে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে মানে এখানে বলছে কি রিটার্ন অন অ্যাসেটটা ঠিক আছে, মানে মাঝখানে যেটা সেটা ঠিক আছে। আবার তাহলে এই নেট ইনকামটা যদি আমাদের হচ্ছে কমে যায়, তাহলে হচ্ছে আমাদের রিটার্ন অন অ্যাসেট তখন ঠিকই থাকবে, আর ফিনান্সিয়াল লিভারেজ বেড়ে গেলে রিটার্ন অন ইকুইটি তখন বেড়ে যাবে। ৫৫ নম্বর বলছে মেঘনা কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল ৪০,০০০ টাকা এন্ড টোটাল কারেন্ট লায়াবিলিটি 4 ভাগের 1 ভাগ। তাহলে রেশিও কত? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ৪০,০০০ টাকা, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। কারেন্ট লায়াবিলিটি ৪০,০০০ 4 ভাগের 1 ভাগ, মানে ১০,০০০ টাকা। তাহলে এখান থেকে কারেন্ট অ্যাসেট পাওয়া গেল ৩০,০০০ টাকা। তাহলে কারেন্ট রেশিও হচ্ছে ৩০,০০০ টাকা কারেন্ট অ্যাসেট আর ১০,০০০ টাকা কারেন্ট লায়াবিলিটিস, 3:1। ৫৬ নম্বর বলছে if the current ratio is 2:1, payment of cash dividend which recorded liability date of declaration will। মানে হচ্ছে যে কারেন্ট রেশিও আছে 2:1, এখন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হলো, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হলো রেকর্ড লায়াবিলিটি হিসেবে। তার মানে আমাদের কারেন্ট লায়াবিলিটি বেড়ে যাবে। কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেলে অবশ্যই কারেন্ট রেশিওর উপর একটা প্রভাব পড়বে, আর কারেন্ট রেশিও যখন কারেন্ট লায়াবিলিটি বেড়ে যাবে তখন কারেন্ট রেশিও কমে যাবে, তার মানে ডিক্রিজ ইন কারেন্ট রেশিও হবে। আচ্ছা, তবে ৫৭ নম্বর বলছে ব্লু স্কাই কোম্পানি বিগান ইয়ার ব্যালেন্স ১,১০,০০০ টাকা আর ইন্ডিয়ান ব্যালেন্স আছে ১,০২,০০০ টাকা ইনভেন্টরি। আবার নেট সেলস ৯,৮৩,০০০ টাকা, গ্রস প্রফিট ২,৯৫,০০০ টাকা। ইনভেন্টরি টার্নওভার রেশিও কত? ইনভেন্টরি টার্নওভার রেশিও হচ্ছে যে আমাদের এভারেজ ইনভেন্টরি বের করব আমরা, বছরের শুরু শেষেরটা যোগ করে ২ দিয়ে ভাগ করব। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র হচ্ছে উপরে সেলস নিচে এভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে পেয়ে যাব 9.27 টাইমস। 58 নম্বর ছিল যে সলভেন্সি টেস্টের রেশিও ৯ কোনটি? সলভেন্সি টেস্টের রেশিও ৯ হচ্ছে এপিএস রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও বলে। আচ্ছা, তারপরে ৫৯ হচ্ছে যে অ্যাপল কোম্পানির হচ্ছে নেট ইনকাম ৪৭,০০০ আর ইপিএস হচ্ছে ৩.১৭, আর হচ্ছে স্টক মার্কেট প্রাইস ১৮ টাকা ৫০ পয়সা। তাহলে প্রাইস আর্নিং রেশিও কত? প্রাইস আর্নিং রেশিওর সূত্র হচ্ছে মার্কেট প্রাইস প্রত্যেকটা শেয়ারের উপরে থাকবে, ইপিএস দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব। তাহলে ১৮ টাকা ৫০ পয়সা ডিভাইডেড বাই ৩.১৭, ৫.৮৪ আসতেছে। মানে প্রাইস আর্নিং রেশিওটা হচ্ছে যে আমার বাজারে যে মার্কেট শেয়ার প্রাইস আছে সেটা মানে ১ টাকা ইপিএস এর যদি আমরা ঘোষণা করি, তাহলে মার্কেট শেয়ার প্রাইস কত টাকা হয়, মানে এইটা হচ্ছে রেশিও। মানে এনাদের ১ টাকা যদি এনারা ইপিএস ঘোষণা বাড়াই দেয়, তাহলে এনাদের হচ্ছে শেয়ারের মার্কেট প্রাইস ৫ টাকা ৮৪ পয়সা বেড়ে যাবে। আচ্ছা,
কর্ণফুলী কোম্পানি পেইড আউট 2.3 ডিভিডেন্ড পার শেয়ার 2010 সালে। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার হচ্ছে 21 টাকা পার শেয়ার, 15,000 শেয়ার আউটস্ট্যান্ডিং আছে। ডিভিডেন্ড ইল্ড কত হবে? ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে আমাদের অ্যানুয়াল যে ডিভিডেন্ড আমরা দেই সেটা মার্কেট শেয়ার প্রাইসের সাথে সম্পর্ক কি সেইটাই। তাহলে অ্যানুয়াল ডিভিডেন্ড 2 টাকা 30 পয়সা, মার্কেট শেয়ার প্রাইস 21 টাকা আছে, ভাগ করে দিলে 10.95% ডিভিডেন্ড ইল্ড। আচ্ছা, এবার আমাদের জেনারেল নলেজ ছিল যেগুলো, সেগুলো প্রথমটা বলছে যে when you can access your account from any branch, তাহলে এটা হবে অনলাইন ব্যাংকিং। ভিসাইট হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। টরাইজন হচ্ছে একটা ভাইরাস কম্পিউটারে। পজ ব্যবহার করে মার্চেন্ট যারা ব্যবসা করে তারা বেশি পয়েন্ট অফ সেল ব্যবহার করে। তারপরে হচ্ছে যে ব্যাংক কোন সার্ভিসটা দেয় না, ভল্ট রেন্টেড। এখানে যেগুলো অপশন ছিল তার মধ্যে ভল্ট রেন্ট। 24/7 ব্যাংকিং মানে হচ্ছে 24 ঘন্টায় 7 দিনে ব্যাংকিং। আচ্ছা, আর রেডিও লিঙ্ক ব্যবহার করা হয় রিমোট এরিয়াতে যোগাযোগ করার জন্য। ফাইবার অপটিক্যাল কেবলে আমরা জানি যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে রিফ্লেক্টিং গ্লাস লাগানো হয়। আর হুইচ অফ দ্য নট ব্যাংকিং প্রোডাক্ট নিচে কোনটি? এসএমএস ব্যাংকিং। এটা ব্যাংকিং প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা ব্যাংকিং থেকে একটা সার্ভিস দেয় এসএমএস। সেন্ট্রালাইজ ব্যাংকিং এর ডেটাবেজের হচ্ছে যদি থাকে তাহলে ফ্রন্ট অফিসের কাজ কি? কাস্টমার ডিলিং করবে শুধু। আচ্ছা, ইন্টারনেট অ্যাক্সেস ডিজিটাল হেভি ব্যান্ডউইথ থাকে কিসে? সেটা ফাইবার অপটিক্যাল কেবলে। আইপি অ্যাড্রেস প্রোটোকল, কোন প্রোটোকলতে আইপি অ্যাড্রেস দেওয়া হয়? ডিএইচসিপি প্রোটোকল। ইন্টারনেট কিভাবে কাজ করে? প্যাকেট সুইচিং পদ্ধতিতে কাজ করে। বাংলাদেশের সেই সময় ফরেন রিজার্ভ ছিল 240 মিলিয়ন মার্কিন ডলার। আর সেই সময় জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল এক্সপোর্টের সব থেকে বেশি। এশিয়ান ক্লিয়ারিং হাউসের চেয়ারম্যান হয়েছিলেন আতিউর রহমান বাংলাদেশ থেকে। তারপরে প্রো ক্যাপিটালিস্ট পপুলেশন সেই সময় ছিল চায়নার। এগুলো নতুন করে আপডেট হতে পারে। দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ হয়েছিল 1993 সালে। স্টকহোম স্টক এক্সচেঞ্জ সেটা সুইডেনে। আচ্ছা, সেই সময় 2015 সালের হাইস্ট ইলেকট্রিসিটি প্রোডাকশন ছিল 78,000, 7,81,700 এমএক্স। আর 80 নম্বর ছিল যে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বাংলাদেশকে নেক্সট 11 N-11 ঘোষণা করেছে, সেটা হচ্ছে গোল্ডম্যান স্যাকস। আচ্ছা, এই ছিল আমাদের মূলত টোটাল আলোচনা। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো সমস্যা হলে সেটা কমেন্ট বক্সে জানালে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।